বাংলাদেশের এখন বাস্তবতাটা প্রমাণ করে যে দীর্ঘ 17 বছর ধরে যে বাংলাদেশিদেরকে আমরা এক রাখতে পারলাম না, বা মানে পলিটিক্যালি আমাদেরকে সবসময় চেষ্টা করেছিল বিভক্ত করার জন্য, তাই দেশ অনেক জায়গায় আগাতে পারে নাই। আর এখন যখন মানে আমরা বিশেষ করে ক্রীড়াকে রাজনীতি বাইরে আনতে পারছি, ইন্ডিফারেন্স বাইরে আনতে পারছি, একটা দুইটা জায়গায় যেখানে পুরো দেশ এক হচ্ছে, আমাদের দ্বিমত থাকতে পারে অনেক জায়গায়, এই যে একটা ইউনিফাইড ফ্যান বেস হয়েছে, ইউনিফাইড চেষ্টা হয়েছে, সেটার রেজাল্ট কিন্তু গতকালকে আমরা দেখেছি। জি জি, তবে আসেন রাজনীতির আলাপ করি। রাজনীতির পথ, রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। বিএনপি, জামাত, এনসিপি বড় দলগুলোর সঙ্গে আজকে বিকেলে 6টা এবং সকালে 6টা, এমন 12টি দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছে। এখন ধরেন নভেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ সময়ে এসে যখন প্রধান উপদেষ্টা এই কথা বলেন, কেন বলেন সেটি খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের অনেকগুলো সীমাবদ্ধতা এখনও রয়েছে। কয়েকটি আসনের সীমানা এখনও পুনর্নির্ধারিত হয়নি। আরও বেশ কিছু আসন, অন্তত 10টি জায়গায় ডিসপিউট রয়েছে। গণভোট নিয়ে নির্বাচন কমিশন এখনও সুনির্দিষ্ট সরকারি কোনো নির্দেশনা পায়নি। ফলে এই বাস্তবতায় এগোনো সম্ভব না, রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এই কথাগুলো আসলে প্রায়োগিক মানে কি আপনাদের কাছে? না, প্রথমে তো আমি মনে করি না যে এইসব ইস্যুকে অত সিরিয়াসলি দেখা উচিত যে আমরা কোনো সমস্যার সমাধানে যেতে পারবো না। ইস্যুসগুলো হলো যে আমরা অনেস্টলি বলছি যে কিছু কিছু ত্রুটি, উইকনেস আমাদের সিস্টেমে এখনও আছে। বিশেষ করে যে কথাগুলো আপনি মাত্র বলেছেন যে আমরা নতুনভাবে বা মানে আমরা একই দিনে গণভোটের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করছি। আমরা কনস্টিটিউশনাল ডিমার্কেশন করার চেষ্টা করেছিলাম, যেটার জন্য এখন হাইকোর্টে একটা রিট শুনানি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আমরা আছি। বাট জাস্ট মিনস যে আমরা এগিয়ে যাওয়ার পথে আছি। অ্যান্ড আমরা যখন ইস্যুসগুলোকে তুলে ধরছি, আমরা মনে করি যে আবারও আলোচনার মাধ্যমে অথবা বাস্তবের মাধ্যমেই আমরা সমাধানের পথে যাব। না যেতে পারি, প্রায়োরিটি ইলেকশনই থাকবে। কারণ যেই আন্দোলনটা পুরো বাংলাদেশ করেছে, যেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবাই লড়েছিল, সেটার থেকে তো আমরা জনগণকে বঞ্চিত করতে পারবো না। ইলেকশন ব্যাপারে সবাই প্রস্তুতি নিয়েছে, প্রতিশ্রুতিও দিয়েছে। এখন ইলেকশন কোনোভাবেই পিছানো যাবে না, পিছানো হবেও না। বাট ভালো ইলেকশন করার জন্য এই মানে আজকের যে বাস্তবতা, সেটাকে অফকোর্স আমাদের তুলে ধরতে হবে, খোলাভাবে কথা বলতে হবে, অ্যান্ড আমলে নিয়ে কিছু কিছু কম্প্রোমাইজ আমাদের আবার আসতে হবে। অ্যান্ড নিশ্চয়ই যত রাজনৈতিক দল এখন প্রস্তুতি নিয়েছে জনগণকে প্রতিনিধিত্ব করার জন্য, তারা জনগণের পক্ষেই কিন্তু একটা না একটা কম্প্রোমাইজ করে ইলেকশনের দিকে যাবে। জি জি, অ্যাডভোকেট শিশির মনির, আপনাকে এই প্রশ্নটাই করতে চাই যে প্রধান ইলেকশন কমিশনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠকে যখন এই মেসেজ দেন যে রাজনৈতিক বাস্তবতা এখনো মসৃণ নয়, সেটি নানা শঙ্কার জন্ম দেয় কিনা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, চক্ষুমতো কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে 31 অক্টোবর জুলাই সনদ সই হলো, তারপরেও গণভোট নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট কোনো নির্দেশনা ইলেকশন কমিশন লিখিতভাবে পায়নি। এটি কি আসলে খালি সিস্টেমের মানে দিলেই হয়ে গেল, নাকি এটার জন্য আলাদা কোনো প্রস্তুতিও দরকার আছে? হ্যাঁ, দুটা বিষয় এখানে আপনি বলছেন যে একটা আনসার্টেনিটি আছে কিনা এখনো। জি, তা না হলে উদ্বেগটা তিনি কেন প্রকাশ করছেন? আজকেও গিয়েছিলাম আমরা সেখানে। এটাকে এভাবে বলা ঠিক হবে না, কিন্তু ইলেকশন কমিশনের প্রস্তুতির জন্য যা দরকার তা সব কিছু ইলেকশন কমিশনের হাতে নাই। অনেক কিছুই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আলোচনাগুলো আজকে হয়েছে, সেগুলো চাইলেই তো ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণ করতে পারছে না। সাপোজ ধরেন আপনি ডিসিদেরকে পরিবর্তন, তো ডিসিদেরকে পরিবর্তন ইলেকশন কমিশন কখন করতে পারবে? তফসিল হওয়ার পরে। এখন তো প্রতিদিন ডিসি চেঞ্জ হচ্ছে। এখনো প্রতিদিন ডিসি চেঞ্জ হচ্ছে। কোন এক জায়গায় 17 জন ডিসি চেঞ্জ হচ্ছে একদিন, এক রাতে। আরেকদিন চেঞ্জ হচ্ছে আরো 10 জন, 5 জন, প্রায় 50টার মতো জেলায় ডিসি চেঞ্জ হয়েছে। এটা অনেকে রেস করেছেন যে এখন ডিসিকে কে চেঞ্জ করছে? তাহলে ডিসিকে চেঞ্জ করার কথা তো হলো ইলেকশন কমিশন যখন আসবে তারা এটাকে নিউট্রাল করার জন্য তাদের লটারি হিসেবে ডিসিদেরকে তারা চেঞ্জ করবেন, এসপিদেরকে তারা চেঞ্জ করবেন, পরিবেশটাকে আরও অনেক বেশি অ্যাকসেপ্টেবল করার জন্য, নিয়ন্ত্রণটা তাদের হাতে নেওয়ার জন্য। আর এটার অবশ্যই এটাও ঠিক যে একটা এরকম গণ অভ্যুত্থানের পরে বঙ্গুর একটা ইনস্টিটিউশনকে স্বল্প সময়ের ভিতরে আপনি পারফেক্ট করে দাঁড় করাতে পারবেন না। এটা তো একটা কনসিস্টেন্ট প্র্যাকটিসের ফলে এটা বিল্ড আপ হয়। ইলেকশন কমিশন একটা ট্রমার মধ্যে থাকে। ট্রমা হলো তাদের লিগেসি ট্রমা। তার আগের ইলেকশন কমিশন কি করেছে, তার আগের ইলেকশন কমিশন কি করেছে, আমরা যে যাই বলি না কেন, ব্যক্তি আমরা যতই চেঞ্জ করি না কেন, অফিস তো সেটাই, চেয়ারও সেটা, মিটিং রুমও সেটা। ফলে একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ওয়ার্ক করে, কনফিডেন্সলেসনেস ওয়ার্ক করে। এবং আমি আজকেও যেটা দেখেছি যে তারা যে একটা সর্বশেষ একটা আচরণবিধি প্রণয়ন করেছেন, আচরণবিধিটা প্রণয়ন করেছেন হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার আগেই গেজেট পাবলিশ করে দিয়েছেন। তো আজকে এটা অনেকে দেখলাম রেজ করেছেন যে আপনারা আমাদেরকে ডেকেছেন,
তার আগে আমাদের সঙ্গে কথা বলছেন, তাহলে আপনি আগেই আচরণবিধি পাবলিশ করলেন কেন? শিশির মনির ভাই, আজকে আপনাকে তো অনেক ইস্যু আসতেছে। একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। গতকালকেও এটা নিয়ে আলোচনা চলে, সবাই বলছেন এই 15 মাসেও ইলেকশন কমিশন ঠিক হতে পারেনি, কারণ তার গত 3-4টা নির্বাচন খুব খারাপ হয়েছে। গতকালকে একজন আইনজীবী বলছিলেন যে ধরেন আপনি যদি জাস্টিস শাহাবুদ্দিনের কথা ভাবেন, আপনি যদি জাস্টিস সাবিউর রহমানের কথা ভাবেন, আপনি যদি জাস্টিস লতিফুর রহমানের কথা ভাবেন, বিশেষ করে শাহাবুদ্দিন সাহেব, তিনি তো 9 বছর বা তার আগের একদম 75 থেকে 90 15 বছরের জঞ্জালে এসে উনি তো 90 দিনে নির্বাচন করেছিলেন। ওটা ভিন্ন বিষয়। বিগত 17 বছরে ইনস্টিটিউশনগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনি কোনোদিন দেখতে পাবেন না। ইভেন এরশাদ সরকার আমলেও দেখতে পাবেন মানে না। মাত্রা কম বেশি। একটা মামলা হয়েছিল তখন। এই যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে পলিটিসাইজ করি, কনস্টিটিউশনাল পোস্টগুলোকে পলিটিসাইজ করি, জুডিশিয়ারিকে পলিটিসাইজ করি, ইভেন অ্যান্টি কারাপশন কমিশনকে আমরা পলিটিসাইজ করি, এটা বিগত 17 ইয়ার্সে আপনি যে ম্যাসিভ আকারে দেখতে পাবেন। মানবাধিকার কমিশন, এখানে তো রাজনীতির কিছু নাই। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাকে বানানো হবে, এটাও CSRS চেক করে চেয়ারম্যান বানানো হয়। তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এটা 17 ইয়ার্সে নেকেডলি হয়েছে। আপনি দেখেন নাই আগের ইলেকশন কমিশনে সকলেই বলছে 5 to 7% ভোট কাউন্ট হতে পারে, কাস্ট হতে পারে। ইলেকশন কমিশন সর্বশেষে প্রেস কনফারেন্স করে বলছেন 47% ভোট কাস্ট হয়েছে। তো হাসাহাসির ব্যাপার না, এটা তো একটা কনস্টিটিউশনাল পোস্ট। দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা চিফ ইলেকশন কমিশনার ছিলেন, এডুকেটেড পারসন, ভেরি পোস্ট পিপল, এরা খুব পশ পিপল, এরা সোসাইটির আপার গ্রেডেড ক্লাসেস পিপল। তারা যদি এসে এরকম ব্ল্যাটেন্ট লাই বলে, তখন বাকিদের উপর কি মোরাল তৈরি হয়? এখন এই ইলেকশন কমিশন তারা না, কিন্তু তাদের লিগেসি তো, এই জন্য একটা কনফিডেন্সলেসনেস কাজ করে আমি আজকে দেখেছি। আর একটা কথা বলতে ছিলেন, এখন কি কোনো শঙ্কা মনে হয় নির্বাচন নিয়ে বা তফসিল নিয়ে? নির্বাচন নিয়ে আমার কাছে শঙ্কা মনে হয় না। নির্বাচনও হবে, তফসিলও হবে, কিন্তু এই যে একটা বড় আয়োজন করতে যাচ্ছেন, এই আয়োজনটা একটা বড় ঘটনার পরে, 5 আগস্টের পরে কান্ট্রি ওয়াইড হবে, সকলেই পার্টিসিপেট করবে, হিউজ ব্যাপার এটা। আপনার এতই হিউজ, এই ম্যানেজমেন্টটা কিভাবে হবে, বিগ ডাটা ম্যানেজমেন্টটা কিভাবে হবে, বিদেশিরা কিভাবে ভোট দেবে, যে অ্যাপসটা গতকালকে উদ্বোধন করা হয়েছে এটা কতটুকু ফাংশনাল, এটা নিয়ে অনেক নেগেটিভ ফিডব্যাকও আছে। এগুলো নিয়ে একটা শঙ্কাবোধ তো আছে, সকলের মধ্যে আছে। কিন্তু আমার মনে হয় সকল কোঅপারেট করলে, রাজনৈতিক দলগুলো যদি কোঅপারেট করে, ইনক্লুডিং সকলেই যদি এটার সঙ্গে পার্টিসিপেট করে, তাহলে এটা মিটমাট করা সম্ভব। আর গণভোটের ব্যাপারে, গণভোটের যে আইনটা যেটা সর্বশেষ হয়েছে, আদেশে বলা আছে যে গণভোটটা কিভাবে হবে, কি প্রক্রিয়ায় হবে, কি কি এলিমেন্টস থাকবে, ডিটেলিংয়ের জন্য আরেকটা অর্ডিন্যান্স জারি হবে। অর্ডিন্যান্সটা জারি হওয়ার আগ পর্যন্ত আপনার ইলেকশন কমিশনের কোনো ফাংশন নাই। তো আমি এক্সপেক্ট করব যে গভর্নমেন্ট খুব দ্রুতই মিটমাট করে অর্ডিন্যান্সটা যখন জারি করবে, তখনই ইলেকশন কমিশনের হাতে রাষ্ট্রপতি জারি করতে হবে। এবং আগের আইনই বলা আছে, আদেশে বলা আছে গণভোটের জন্য সেপারেট অর্ডিন্যান্স হবে। জি, তাজনুল ভাই, এই রাজনৈতিক বাস্তবতা যেটা, যে ধরেন গণভোটের অর্ডিন্যান্স রাষ্ট্রপতি জারি করবেন, নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা, DCSPদের বদলি, পোস্টিং, নির্বাচন কমিশনের এখন পর্যন্ত কার্যক্রম, সেগুলো থেকে আপনারা কতখানি আসলে কনফিডেন্ট পরিস্থিতি আসলে কতখানি নির্বাচনের অনুকূল? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেবের একটা বক্তব্য দেখছিলাম যে রাজনৈতিক দলগুলোর হিট ওয়েভ উনি ফিল করে। তো আমার কাছে যদিও ওনার সাথে সামনাসামনি আমার বেশ অল্প সময় দেখা হয়েছে, কিন্তু আমার একটা পার্সোনাল অবজারভেশন, উনি শুরু থেকে একটু বোল্ড ডিসিশন দেন না, কেন জানি একটু এই যে ভাই বললো আত্মবিশ্বাস কম, এটা ওনার মধ্যে দেখা যায় প্রায়। এটা উনি হয়তো সৎ মানুষ দেখে এটা চেহারায় ফুটে ওঠে, এবং এই চাপটা উনি রাজনৈতিক দলগুলোর কারণেই আমার মনে হয় যে উনি পেয়ে থাকেন আর কি। কারণ নির্বাচন যতই কাছে আসছে, ওনার প্রস্তুতি বা ওনার সব পরিকল্পনা নিয়ে যে ধরনের একটা বোল্ড ডিসিশন বা মানুষকে, রাজনৈতিক দলকে আশ্বস্ত করার যে একটা ব্যাপার থাকে, সো সেটা ওনার কণ্ঠে বা ওনার বক্তব্যে ওরকম ফুটে ওঠে না। আজকের আলোচনার বেশ কয়েকটা জায়গায় আমি লাইভ টেলিকাস্টটা দেখছিলাম, তো ওনার বক্তব্য বা যে ধরনের ইন্টারাকশন হচ্ছিল, খুব বেশি যে আত্মবিশ্বাসের সাথে উনি বলছে এটা না। ইভেন গতকালের যে পোস্টাল ব্যালট অ্যাপটা হয়েছে, খুব কম সময়ের জন্য এই অ্যাপটা 5 দিন করে বিভিন্ন জায়গায় এটা খোলা, এত অল্প সময়ের মধ্যে এত হাজার হাজার ভোটাররা কিভাবে এটাতে নিবন্ধন করবে, বা হচ্ছে যাদের NID নাই, পাসপোর্ট আছে,
এই জায়গাগুলা। আরেকটা হচ্ছে আমি আজকেও পড়ছিলাম যে গণভোট নিয়ে তাদের মধ্যে যে আপনি যেটা বললেন যে কোনো আনুষ্ঠানিক নির্দেশ নাই, এটা কিন্তু আমি আজকে প্রথম জানলাম, আমি জানি না অন্যরা আগে থেকে জানতো কিনা, যে আরপিও জাতীয় সংসদ নির্বাচনের যে আরপিও ওই অনুযায়ী কিন্তু গণভোটের আদেশ দিতে পারবে না। সো এটার জন্য আলাদা একটা অর্ডিন্যান্স জারি হতে হবে। সো এটা কেন হয় নাই, যেহেতু প্রধান উপদেষ্টার ভাষণে এটা এসে গেছে একই দিনে হবে, এবং এগুলোর উপরে যে সামনে একটা গণঅভ্যুত্থানের পরে প্রথম নির্বাচন, 15 বছরে প্রথম একটা বৈধ নিরপেক্ষ নির্বাচনের আমরা এক্সপেক্ট করছি, তার উপরে এই ডিসি এসপি বা প্রশাসনের আইন শৃঙ্খলার একটা দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে, সব রাজনৈতিক দলের মধ্যে। এবং আমি এই কথাটা এই জন্য বলছি, নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। আমরা কতটুকু আশ্বস্ত ওনার কথায় সেটা একদিকে, কিন্তু নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতেই আমরা ধরে নেই, হ্যাঁ 2026 সামনের বছর আমরা ধরে নেই। তো এটার ভিতরেই কিন্তু ওনাদেরকে তৈরি হতে হবে, সেটা যেভাবেই হোক। এখন সবাই বলে যে রাজনৈতিক দলগুলোর একটা সহযোগিতা লাগবে, কিন্তু আসলেই কি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে না উল্টা চাপে রাখে, এটাও একটা প্রশ্ন। কারণ আপনি দেখেন আরপিও আপনারা মার্কা নিয়ে আপনারাও করেননি, আপনারা জোর করে এটা এই যে মিশু ভাই মার্কা নিয়ে আমাদের কথাটা ছিল যে এই মার্কাটা না দেওয়া, দিল তো শেষ পর্যন্ত শাপলাকুলে, অন্তর্ভুক্ত করলো তো ওনারা যে যুক্তিটা দিয়ে দিয়েছিলেন বলে এনসিপির চাপে ওনারা মানে 6 মাস চাপটা সহ্য করলো, 2 মাস চাপটা সহ্য করলো নাকি? আমরা তো এভাবে কথাটা ঘুরাই বলতে পারি যে অন্য কারো চাপে দিচ্ছিল না। আমি এই জায়গাটাতে আসি যে একটা আরপিও সংশোধনী হলো যে পরে তারা চাপ প্রত্যাহার করেছে, ইউ ক্যান মানে এভাবেও তো এটাকে বিশ্লেষণ করা যায়। মানে আমাদের প্রশ্নটা ছিল এটা, আপনারা যদি অন্তর্ভুক্ত নাই করবেন তাহলে এটা দিলেন কেন শেষ পর্যন্ত? আর আমাদের যদি এত চাপের দেওয়ার ক্ষমতাই থাকে তাহলে তো আর শুরুতে দিলাম না কেন? আর এই জুলাই সনদ নিয়ে তো আমাদের আর এত ধরনের যুদ্ধ করতে হতো না, চাপটা আমরা জায়গা মতোই দিতে পারতাম। আরেকটা হচ্ছে যে আপনার জোটগুলা কোন প্রতীকে নির্বাচন করবে, আমি যেখানে সহযোগিতার কথা বলছিলাম, এটা কিন্তু আরপিওতে সংশোধন হয়ে একটা মীমাংসা হয়ে গেছে। আবার এটা রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে এটাকে আনডু করার জন্য, রাইট? যে ছোট ছোট দলগুলো, এবং তারা বিভিন্ন বিবৃতিও দিয়েছে, অনেকে রাস্তায়ও গিয়েছে, মানববন্ধনও করেছে, অনেক জায়গায় বলছে যে যেসব দলের এক নেতা তারাও বলছে যে আমরা বড় প্রতীকে করব। এবং সবকিছুর ব্যাখ্যা কেন জানি রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকার দিয়ে ব্যাখ্যা করে, এটাকেও তার এক ধরনের গণতান্ত্রিক অধিকার বলছে। তো আপনারা বড় দলেই চলে যান, কেন আপনাদের নিজেদের অস্তিত্বের জন্য একটা প্রতীক রাখবেন, আবার ওই প্রতীকটাকে অস্বীকার করে আপনি বড় দলের কথা উদাহরণস্বরূপ যদি জোনায়েদ সাকির কথা বলি, উনি চান ধানের শীষ প্রতীক নিয়ে যদি বিএনপির সঙ্গে জোটে নির্বাচন করতে, আর এখন নিয়ম হচ্ছে যে না, উনি ওনার যে দলীয় প্রতীক সেটা নিয়ে নির্বাচন করবেন, আপনারা সেটাতে রাজি না? আমরা তো যেভাবে আরপিওটা সংশোধন হয়ে গেছে যে কোনো জোট বড় মানে যে নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবে, এবং এটারও তো একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। তো এই জন্যই আমি বললাম যে সহযোগিতাগুলা কিন্তু আপনি দেখেন এমনিতে 15 বছর পর একটা নির্বাচন, এত ধরনের গত 1.5 বছর 2 বছরে অনেক উত্থান পতনের পরে আমরা একটা নির্বাচনে যাচ্ছি, জুলাই সনদ, গণভোট, এরপরে আমরা কিন্তু সহযোগিতাটা মুখে বলছি বা দর্শক টেবিলে বলছি, বাস্তবে কিন্তু করছি না। তাবিদ ভাই, আসলে কি বড় দল হিসেবে বিএনপি নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে? ধরেন আজকে বিএনপি কি একটা প্রস্তাব দিয়েছে যে ডিসিরা রিটার্নিং অফিসার হতে পারবে না, এটা হচ্ছে বিএনপির প্রস্তাব। তাহলে প্রশ্ন হচ্ছে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হতে পারবে না। এখন বাংলাদেশের আমাদের নির্বাচনের যা অভিজ্ঞতা তাতে ডিসিরাই আসলে রিটার্নিং অফিসার হন। এখন এটি বিএনপি কেন বলছে সেটা একটু বুঝতে চাই। দ্বিতীয় হচ্ছে, যদি ডিসিরা না হন তাহলে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ক্যাডার সার্ভিসের কর্মকর্তা নাই, তারা নন ক্যাডার, জেলা নির্বাচন কর্মকর্তা বা নির্বাচন কর্মকর্তা যারা, তাদেরকে নন ক্যাডার একজন কর্মকর্তাকে ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা মানবেন কিনা, বা সেটি একটা নতুন সংকটেরও তৈরি করবে কিনা? না, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রথম কথা হলো যে বিএনপি কিন্তু বিগত অগস্ট 5 থেকেই কিন্তু প্রত্যেকটা স্তরে সহযোগিতা করে আসছে। আমরা জানি যে অনেক সময় সরকার বা সরকারের কাঠামো কিন্তু খুব দুর্বল ছিল, খুব নরবল ছিল। বিএনপি বিং এ বিগ পলিটিক্যাল পার্টি, তার অনেক জায়গা ছিল অস্থিরতা সৃষ্টি করা, কিন্তু বিএনপি নিজেকেও নিয়ন্ত্রণ করছে পার্টিকে, এবং যতটুকু দরকার ছিল ততটুকু সহযোগিতা কিন্তু করে আসছেন। সেটা আমরা জুলাই চার্টারের ব্যাপারেও দেখেছি। সো ইলেকশন কমিশনকে কিন্তু অনেক কম্প্রোমাইজও করেছে বিএনপি, ইলেকশন কমিশনকে অনেক ভালো ভালো আইডিয়াসও দিয়েছে বিএনপি। হ্যাঁ, একটা জায়গায় বিএনপি তো বিএনপির অবস্থান থেকে, বিএনপির হিস্টোরিক লেগাসির থেকে কিছু আইডিয়াসগুলো দিবে বা দাবিগুলো রাখবে। সেখানে নতুন করে যারা দল এসেছে বা কেউ যদি স্বতন্ত্র ইলেকশন করতে চায় তাদের একটা ভিন্ন মত থাকবে। মানে ইলেকশন কমিশন তখন একটা আরবিট্রারি হিসাবে কিন্তু আবির্ভূত হবে, সবাইকে নিয়ে একটা ইলেকশনের দিকে এগিয়ে যেতে হবে।
তো এটা স্বাভাবিক যে সব কিছুতে তো আমরা একমত হব না, and হইলে তো আমরা একদলই হতাম, ভিন্ন হতাম না। এখন যেই জায়গাটাতে আমরা আসছি আজকের মানে আইডিয়া প্রস্তাবটা, সেটা হলো যে বিএনপি তো বারে বারে বলছে যে ইলেকশন কমিশনকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ইলেকশন কমিশনকে আলটিমেটলি একটা অটোনমাস বডি হিসাবে আরও শক্তিশালী অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। তো ইলেকশন কমিশন যদি বারে বারে সরকার উপর নির্ভরশীল হয়, যদি বারে বারে অন্য সংস্থা নির্ভরশীল হয়, তো কোন দিন আমরা ওই লক্ষ্যমাত্রায় পৌঁছাবো? তো আমরা শুরু করি যাত্রাটা। আর অতীতে কি দেখেছি? অতীতে দেখেছি যে ডিসিরা নির্বাচন প্রভাবিত করার পরে ওনারা একটা ভালো পোস্টিংয়ে চলে যায়। অতীতে এসপিরা গোল্ড মেডেল পায়, কেন? নির্বাচন করার জন্য, নট ক্রাইম হ্যান্ডেল করার জন্য। তো সেই জায়গাতে যখন আপনি অন্য সংস্থার মানে কী বলবো প্রায়োরিটি অন্য জায়গায় থাকে, আপনি এক্সপেক্ট করতে পারেন না যে তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্বগুলো পালন করবে। সো যদি ইলেকশন কমিশনের অফিসার প্রত্যেক জেলাতে থাকে, তো ওই ইলেকশনের জন্য ওই ইলেকশন কমিশনারের কোনো মানে কনস্টিটিউশনালি দ্য লার্জেস্ট অফিসার অফ দ্য পোস্ট। যেমন আমরা স্বাভাবিকভাবে এখন বলতেছি জনপ্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন চালায়, তফসিল ঘোষণার পরপরেই কিন্তু কমিশন চালাবে, ইলেকশন কমিশন চালাবে। তো তার মানে কি কেউ তাদের কথা মানবে না? মানতে বাধ্য, অ্যান্ড মানবে, রাজনৈতিক দলরাও মানবে। ইলেকশন চলাকালীন তো আপনি মানে দরকার না এত অন্য প্রসঙ্গে নিয়ে আসা। যদি বলতেন যে আজীবনের জন্য এই অফিসাররা একটা পোস্ট পাবে বা ক্ষমতা পাবে, সেটা ভিন্ন কথা। আমরা তো ইলেকশন চলাকালীর জন্য সবাই একমত হচ্ছি যে সংবিধানের যে ক্ষমতা দেওয়া আছে, সাংবিধানিক প্রক্রিয়াতে আমরা ইলেকশন কমিশন অফিসারকে দেখতে চাচ্ছি অ্যাজ এ রিটার্নিং অফিসার। জি, শিশির ভাই, আপনি কতখানি বিএনপির এই প্রস্তাবটাকে বাস্তবসম্মত মনে হয়? এর বিপরীতে আবার আপনারা যেটা বলছেন যে লটারি করে ডিসিএসপি নির্ধারণ হবে, সেটি বা কতখানি বাস্তবসম্মত? ধরেন যে লটারি করে যে ডিসি ধরেন বরগুনা বা পার্বত্য চট্টগ্রামের একটি জেলা পেল, তাকে যদি আপনি চিটাগাং দেন, উনি কি হ্যান্ডেল করতে পারবে? অথবা সেইটা লটারি কোনো মানদণ্ড হতে পারে কিনা? আর তার আগে ডিসিদেরকে বাদ দিয়ে নির্বাচন করা কতখানি সম্ভব? It's very difficult. It should be very difficult. Local administrative head, returning officer হলো DC. Customarily, quite a long period of time, they are handling the election issues. এখন আপনি একজন নির্বাচন কমিশন কর্মকর্তা, ও কোথা থেকে আসবে? সে কোন জায়গা থেকে আসছে? হঠাৎ করে কি করে এত বড় নির্বাচন মেকানিজমটা পরিচালনা করবে? তো এই ধরনের প্রপোজাল দিলে তো আপনি ইলেকশন কমিশনকে এম্বারাসড হয়ে যাবে। তো আমরা নিজেরাই বলছি যে টাইম ইজ ভেরি শর্ট, ইলেকশন কমিশনকে উই অল শুড কোঅপারেট টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। অ্যাট দ্য সেম টাইম উই আর কামিং আপ উইথ নিউ প্রপোজাল। যদি তাই হয়ে থাকে, বিএনপির মতো বড় দল যদি এরকম একটা গেম চেঞ্জিং প্রপোজাল নিয়ে এখন হাজির হয়, হোয়াট উড বি দি ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন দেন? আপনাদের গণভোটের প্রস্তাব যেমন ছিল, গণভোট তো সরকার ডিসাইড করছে, গণভোট তো ইলেকশন কমিশন ডিসাইড করতে পারবে না। গণভোটটা একদিনে হবে না 2 দিনে হবে, ইলেকশন কমিশন ইজ নট দ্য ডিসাইডিং বডি, গভর্নমেন্ট হ্যাজ টু ডিসাইড ইট। এবং গভর্নমেন্ট একদিনে হবে এই মর্মে আদেশ জারি করেছে, কিন্তু গণভোটে ডিটেইলিং করে কোনো অর্ডিন্যান্স জারি করে নাই। ইলেকশন কমিশনের কাজ কখন শুরু হবে গণভোট সংক্রান্ত? যখন ওই অর্ডিন্যান্সটা জারি হবে তারপর থেকে। কিন্তু আমি বলছি, এই যে আমরা বলছি লটারির মাধ্যমে ডিসিদেরকে করেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে বাইপাস করে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনকে ইউজ করতে চান, এটা প্র্যাগমেটিক হবে না। এ কথা সত্যি যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অতীত সরকারের নানান ধরনের লোক বসে আছে, সেটা তো ইলেকশন অফিসেও বসে আছে। ইলেকশন কমিশনের অফিসে অধস্তন অফিসগুলোতে যারা ডিস্ট্রিক্ট লেভেল এবং থানা লেভেলে, এরা তো এই সরকারের সে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। এবং শুধুমাত্র একটা মামলা করেছিলাম আমরা সুপ্রিম কোর্টে কিছু লোককে বাদ দিয়ে দিয়েছিল, এই চাকরিগুলো তারা ফেরত পেয়েছে। এইটাই বিএনপির একমাত্র কারণ কিনা আমি জানি না, কিন্তু এই আজকের প্রপোজালটা আমরা আসার পরেই ওনারা গিয়ে প্রপোজাল দিয়েছেন, কিছুটা আমার কাছে উদ্ভটই মনে হয়েছে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বাইপাস করে ইলেকশন কমিশনের যারা দায়িত্বশীল অফিসার, তারা এত বড়টা অ্যারেঞ্জ করতে পারে। লটারিটা খুব বাস্তবসম্মত। লটারিটা আমরা কেন বলি জানেন? আমি দেখেছি এই কয়েকদিনের অভিজ্ঞতায়, একজন ডিসি দিল তাও অভিযোগ করে, একজন ডিসি নিল তাও অভিযোগ করে। কেন এই ডিসিদেরকে এখন সরানো হলো বাই দি গভর্নমেন্ট? এই জন্য অভিযোগের শেষ নাই। আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাবেন, পটেনশিয়াল ক্যান্ডিডেটরা লিখিত অভিযোগ দিচ্ছে। এর থেকে বাঁচার জন্য প্রশাসন কি জবাব দেবে? বলে যে অমুকের তদবির এটা করেছেন, তমুকের তদবির এটা করেছেন, তদবির হচ্ছে বলে অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখন এখান থেকে বাঁচার জন্য প্রশাসনকে একটা ট্রান্সপারেন্ট মেকানিজম যদি ব্যবহার করতে হয়, এই জন্য আমরা বলেছিলাম লটারি কুড হ্যাভ বিন দ্য বেস্ট অপশন, যেখানে কেউ বলতে পারবে না যে আমার তদবির এটা হয়েছে, কিংবা তাবিদ হলবের তদবির আরেকটা হয়েছে, কিংবা এনসিপির নেতার তদবির আরেকটা হয়েছে। এখান থেকে বাঁচতে পারবে। আপনি একটু ছোট করে বলবেন কিনা, ধরেন ডিসিদের বাদ দিলে যাদের দিয়ে করতে হবে তারাও আগের আমলের নিয়োগ করা,
কিন্তু তাদের আবার প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক অভিজ্ঞতা কম, দক্ষতা কম হওয়ার কথা, কারণ তারা নন ক্যাডার সার্ভিসে। ফলে এই জায়গায় আসলে বাস্তবসম্মত উপায় কি? আবার এদের কাউকে যদি বাদ না দেন তাইলেও তো আপনাকে একটা স্ক্রুটিনি করার কথা। আমাদের প্রশাসনিক সংস্কার, যেটা সম্ভবত সবচেয়ে জরুরি ছিল পুলিশ সংস্কার, সেই সংস্কার নিয়ে দৃশ্যমান কিছু এই অন্তর্বর্তী সরকার এখনো করতে পারেনি। ফলে নির্বাচনটা আসলে করবেন মাঠ পর্যায়ে ডিসি, ইউনো, এসপি, ওসি তারাই। ফলে সেখানে যদি চেঞ্জ না হয় তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? আমাদের তো মূল সমস্যা এটাই। এই ডিসি নিয়োগ নিয়ে আমি কিছুদিন আগে দেখছিলাম যে যোগ্য ডিসি পাওয়া যাচ্ছে না, যে কারণ 27 এবং 28 ব্যাচের এরা হচ্ছে পুরনো 2018 নির্বাচনের সাথে যুক্ত, আর পরের ব্যাচেরগুলো 29 ব্যাচেরগুলো মানে ক্রাইটেরিয়া ফুলফিল করে নাই। তাহলে আপনি তো নির্বাচনটা পরে রাখেন, আপনি কিন্তু প্রশাসন চালানোর জন্য, ওই জেলা চালানোর জন্যই আপনি লোক পাচ্ছেন না। আবার অনেক আমার কলিগদের কাছেও আমি শুনলাম যে জেলায় নিয়োগ পেয়েছে ডিসি, সে ওখানকার কাজই বুঝে না, মানে ওখানকার কাজই সে মানে সে জেলা প্রশাসক হিসেবেই সে যোগ্য না বা হিমশিম খাচ্ছে তার জেলা সামলাতে। তাহলে আমরা কিন্তু খুব বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়েই এই যাচ্ছে এই প্রশাসন, আপনার এই নির্বাচন যারা পরিচালনা করবে সে তাদেরকে নিয়ে। এখন এটার যদি আপনি টেকসই সমাধান আপনি চিন্তা করেন তাহলে ওই নিরপেক্ষ করতে হবে। এখন নিরপেক্ষ তো আর ওভারনাইট আপনার নিরপেক্ষ হয়ে যাবে না, তো আপনাকে কিছু ড্রাস্টিক রুল, কিন্তু 15 মাসে তো কিছু করা যেত। অবশ্যই এটা তো সরকারের ব্যর্থতা, এখানে তো কোনো মানে এখানে আমি কখনোই দ্বিমত করব না, কারণ তারা সেই কোন আমলে ফেব্রুয়ারির নির্বাচন তারা লন্ডনে গিয়ে ঠিক করে ফেললো। তাহলে ওইটাকে তাদের যদি মূল এজেন্ডা এই সংস্কার, বিচার এবং নির্বাচন হয়, তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? সবাই বলছে খুব বড় বড় করে যে অবিস্মরণীয় নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন হবে, কিন্তু ওইটাকে পরিচালনা করার জন্য যে টুলসগুলো সেগুলো তো সেই পুরনো সিস্টেমের মতোই রয়ে গেছে। আপনি এই ডিসি, ইএনও এবং এসপি নিয়োগের কথা বলছেন, সেই দলীয়করণ, শিশির ভাই তো বলছে তদবির, কিন্তু আমি তো যেটা দেখছি যে সরাসরি এটা মানে দুইটা দলের মধ্যেই এটা ভাগ হচ্ছে, এবং যে যেভাবে পারছে তার নিজের জেলা। এখন তো মনোনয়ন মানে প্রার্থিতা ঘোষণার পর বিভিন্ন দলের সেটা তো আরও বেশি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে যে ওই জায়গায় ডিসি কারা আছে, ইউএনও কারা আছে, এসপি কারা আছে, ওসি কারা আছে। সো এটা থেকে যদি আপনি ওই মুক্তিটা চান, এই মুক্তিটা কিন্তু আমাদের সব রাজনৈতিক দলের নিতে হবে, এবং এই টেকসই সংস্কারে সবার চোখ বন্ধ করে হাঁ করতে হবে, কোনো যদি কিন্তু ছাড়া। কিন্তু এটা এখনো কোয়েশ্চেন যে 26-এর নির্বাচনটা আসলে কতটুকু নিরপেক্ষ হয় এদের দ্বারা। আমরা কথা বলবো শিশির ভাই। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন। উনি সম্ভবত যেটি বলার চেষ্টা করছেন যে তিনি বলছেন যে আশঙ্কা করছেন তিনি এরকম মাসল আর ব্যাগমানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব। তার মানে ভোট হাইজ্যাকের সন্দেহ এখনো জামাত ইসলামী করে, ভোটটা কে হাইজ্যাক করবে, এবং এরকম আশঙ্কা যখন দলের প্রধান করেন, সেটি দিয়ে আসলে আপনারা কি বার্তা দিতে চান সেটিও বুঝতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিন। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। অ্যাডভোকেট শিশির মনির, জামাত ইসলামের আমির, কেন এই প্রসঙ্গে কথা বললেন, কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন? দেখুন, এখানে একটা আশঙ্কার কথা বলেছেন তিনি আর কি। আমাদের দেশের নির্বাচনটার প্রশাসনিক এই অবস্থায়, নির্বাচনটা তো একটা হিউজ ব্যাপার। একেবারে সেই টেকনাফের লাস্ট মাথায় একটা সেন্টার আছে, আবার তেতুলিয়ার একেবারে লাস্ট মাথায় একটা সেন্টার আছে। আইন শৃঙ্খলা বাহিনী যা আছে এর মধ্যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিভাবে আরোপ করবে, এটা কিন্তু একটা ম্যাসিভ ব্যাপার। 42,000 সামথিং ভোটিং সেন্টার আছে, তো 42,000 সামথিং ভোটিং সেন্টারটাকে কিভাবে সিকিউর করবেন? এখানে একটা বড় অসুবিধাও তো আছে, যে কোনো কারণেই হোক বড় একটা রাজনৈতিক দলের লোকেরা ইলেকশনে পার্টিসিপেট করছে না, তাহলে এই স্যাবোটেজটা আপনি কীভাবে ট্যাকেল দিবেন? এই জিনিসটাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি বারবার। আমরা এটা কথা বলার চেষ্টা করছি যে একটা সেন্টার, আমরা আজকেও বলেছি যে সেনা সদস্য কী পরিমাণ আছে, প্রতি সেন্টারে কয়জন করে দেওয়া সম্ভব, এটাকেও এই ফোর্সটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে? আগে থাকতো স্ট্রাইকিং ফোর্স, এখন আমরা বলছি যে সেন্টার পর্যন্ত ফিক্সড করে যান, সেন্টার পর্যন্ত যান। আমরা এটাও বলেছিলাম যে সিসিটিভি ক্যামেরা ফিট করেন। ইলেকশন কমিশন আমাদেরকে বললেন যে সিসিটিভি ক্যামেরা ফিট করা এটা হিউজ কস্টলি ব্যাপার, পারবো না সব, কিন্তু পুলিশের কাছে একটা করে ক্যামেরা দেওয়ার চেষ্টা করবেন, বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করছেন তারা, কিন্তু সব পারবেন না, কিন্তু বড় একটা অংশ দেওয়ার চেষ্টা করছেন। অর্থ উপদেষ্টা গতকালকে বলেছেন শুধুমাত্র ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ সেন্টারের সংখ্যা কিন্তু 67%। তো এই জায়গাগুলোতে এই কথা ঠিক, যে অবস্থা থেকে একটা ইলেকশনের আয়োজন করা হচ্ছে, এটা কিন্তু সকল রাজনৈতিক দল হোল হার্টেডলি সাপোর্ট না করলে, নিজের পরাজয় মেনে নেওয়ার মতো টেন্ডেন্সি করে না উঠলে, আর সঠিকটাকে মেনে নেওয়ার মতো টেন্ডেন্সি করে না উঠলে খেলতে সহজ হবে না।
দেন কিন্তু বি ম্যাসিভ কারা chaos. এখন মাসলার মানিব্যাগের মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন? আমাদের দেশের ইলেকশন কালচারটা কিন্তু ডিফিকাল্ট। ইলেকশনে আপনি ভোটার প্রতি 10 টাকা খরচ করার আইন আছে, কিন্তু গিয়ে দেখেন ভোটার প্রতি না হয় 5,000 টাকা খরচ হবে। এইরকমও আসন আছে যেখানে ইতোমধ্যে 10 কোটি টাকা খরচ করে ফেলেছেন বিভিন্ন জায়গায়। ফলে এটা আমরা হঠাৎ করে দূর করতে পারবো না, তো এটা ইট ইজ ডিফিকাল্ট জব। ইলেকশন মানে বাংলাদেশের একটা উৎসব। আপনি যে পরিমাণ আরসি কোলা আর কোকা কোলা বিক্রি হবে, এটা আপনি 10 বছরের ব্যবসা হবে 3 মাসে। তো এটা একটা ভিন্ন ধরনের আমেজ। গ্রামে গেলে বোঝা যায়। আমি নিজেও তো একটা প্রার্থিতা ডিক্লেয়ার করেছি, সেখানে গেলে বোঝা যায় শত শত হাজার হাজার মানুষ এসে হাজির হবে।